নির্ভুল ভোটার তালিকায় পারে নতুন বাংলাদেশ গড়তে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হতাহতদের অবমূল্যায়ন করা হবে বলেও মন্তব্য তার। এর আগে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,74 জন। আবু সাইদ অপুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস 2026 উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। ভোট হলো উৎসবের এবং আনন্দের। আমরা নির্ধারণ করছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি একটা নির্বাচন পাবেন। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে, এই প্রতিপদে এবার জাতীয় ভোটার দিবস উদযাপিত হচ্ছে। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণ করে নির্বাচন কমিশনাররা তুলে ধরেন অতীত নির্বাচন প্রসঙ্গ ও আগামী চ্যালেঞ্জ, আর এজন্য সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তারা। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের একটি বাস্তব সম্ভাবনা এবং পরিবেশ তৈরি হয়েছে। যখন আমরা আজকে জাতীয় ভোটার দিবস উদযাপন করছি, তখন ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা পুনরুদ্ধারের একটি সুযোগ তৈরি হয়েছে। বিগত সময়গুলোতে যে নির্বাচনগুলো হয়েছে, এটি কেউ বলবেন না যে ভালো নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সঠিক নির্বাচন হয়েছে। যদি সঠিক না হয়ে থাকে, যদি ভালো না হয়ে থাকে, এর দায় কাউকে না কাউকে নিতে হবে। সকল দলের অংশগ্রহণ হলেই পার্টিসিপেটিভ হয়। আমি আরেকটু এক লাইন বাড়িয়ে বলি যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটাই বোধহয় পার্টিসিপেটরি ইলেকশনের অন্যতম প্রধান নিয়ম। আর এর আগে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,74 জন। সর্বস্তরের লোকজনের মধ্যে একটা ঐক্যমত আমি দেখছি, মানে এটার জন্য কনসেনসাস কমিশন লাগে নাই। একটা বিষয়ে সবাই একমত। আমি দ্বিতীয় কোনো ব্যক্তি পাই নাই যে সুন্দর ক্রেডিবল একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কেউ আমাকে বলে নেই। কিন্তু এছাড়াও তিনি নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতীতে প্রহসনের নির্বাচন করতে ফ্যাসিবাদী সরকার মৃত ভোটারদেরকে জীবিত বানিয়ে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য দুর্বিসন্ধিমূলক নির্বাচন করে জাতিকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। ইতিহাস সাক্ষ্য দেয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। আখেরে টিকা যায় না। আর এর আগে সকালে ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে নির্বাচন কমিশন সচিবালয়। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দ্বিতীয় রিপাবলিক ও গণপরিষদের কথা বলে জাতির মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এ চেষ্টায় ইন্ধন দিচ্ছে ওলামা মাশায়েখদের লেবাসধারী একটি মহল। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রের পথে উত্তরণে যত দেরি হবে দেশে তত বেশি বিশৃঙ্খলা তৈরি হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানগুলো ঘুরে রিপোর্ট করছেন ইউসুফ আলী। প্রতি বছরের মতো এবারও প্রথম রমজানে রাজধানীর লেডিস ক্লাবে এতিম শিশু ও ওলামা মাশায়েখদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। রমজান আপনাদের জন্য শুভ হোক। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি এখানে উপস্থিত ওলামা মাশায়েখকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক জ্ঞানী ওলামা মাশায়েখ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা, বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাতে অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। আলেম ওলামাদের সঙ্গে, ওলামা মাশায়েখদের সঙ্গে একটা দূরত্ব ভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এটুকু শুধুমাত্র আপনারা খেয়াল রাখবেন যে এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের নয়। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে
যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে। আমি কিন্তু এখনো বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে, আমি এখনো বুঝতে পারি নাই সেকেন্ড রিপাবলিক কি বলে, আমি বুঝি নাই। আপনারা বুঝেছেন কি জানি না। অর্থাৎ একটা বিশেষ উচিলে ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদের মতো এরকম একই রকম পোশাক পরা এক শ্রেণী ওটাকে পাতা দিয়ে যাচ্ছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার বিষয়ক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে বিরাজমান সমস্যা সমাধানে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন। গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন। কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। অপরদিকে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন করে শেরেবাংলানগর থানা বিএনপি। আমরা ১৮ সালে নির্বাচন দেখেছি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সহনশীলতা ও সমমর্যাদার ভিত্তিতে বসবাস করলে কোনো গোষ্ঠী বা সম্প্রদায় আতঙ্কে থাকবে না বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ৫ আগস্টের পর যতটুকু হামলা ভাঙচুর হয়েছে তার ৯৯ ভাগই রাজনৈতিক আর মাত্র ১ ভাগ ধর্মীয়। সেটিও সমর্থন করে না জামায়াত। মিরপুর ১৪ নম্বরে একটি রেস্টুরেন্টে ওলামা ও এতিমদের সম্মানে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আয়োজনে ইফতার মাহফিলে এসব কথা বলেন জামায়াতের আমির। এ সময় তিনি আরও বলেন, মানুষকে ভালোবাসা, সম্মান করা এটি কোরআন শিক্ষা দিয়েছে, কিন্তু মানুষ উল্টো হাঁটার কারণে মুসিবত জুটেছে। একই সমাজে সহনশীলতা এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা বসবাস করি, তাহলে কোন শ্রেণী, গোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে না। যা হতে পারত, আল্লাহু আকবার, তার কিছুই হয়। তারপরেও চিটাপোটা যা হয়েছে তার ৯৯ কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই ১% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। জুলাই আন্দোলনে আবু সাইদ শহীদ হওয়ার ৭.৫ মাসের মাথায় মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই সঙ্গে চলতি মাসেই শেষ হবে এ হত্যা মামলার তদন্ত। রোববার মামলা দায়ের করার পর গ্রেফতার ৪ আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধেও জুলাই আগস্টের গণহত্যার তদন্ত শেষ হচ্ছে এ মাসেই। আরও দেখুন সাইদুর রহমান আবিরের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় জড়িত ৪ আসামিকে আগামী ৯ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আন্দোলনের আইকনিক যে ব্যক্তি, ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন টিম এই নির্দেশ দেন। একই সাথে ৯ এপ্রিলের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গণমাধ্যমের কাছে এর বিস্তারিত জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম। আবু সাইদের সেই শাহাদাতের ঘটনা বাংলাদেশে জুলাই বিপ্লবকে দাবানলের মতো উস্কে দিয়েছিল। সেই ঘটনায় যারা দায়ী, যারা সরাসরি গুলি করেছিল, তাদের মধ্যে 2 জন, একজন হচ্ছেন এসআই আমির হোসেন, আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা অলরেডি রংপুরে দায়েরকৃত একটি মামলায় জেল হাজতে আটক আছেন। পাশাপাশি সেই সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম, তিনি এবং এমরান চৌধুরী আকাশ, ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সাধারণ সম্পাদক, যারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, তারা আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা একটা আবেদন করেছিলাম। আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। আগামী ৯ এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চলতি মাসেই পাওয়া যাবে বলেও জানান তিনি। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ
9 এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। আবু সাইদ হত্যায় এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ সহ অনেকেই সরাসরি জড়িত ছিলেন বলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউশন। বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় তিনি যখন সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। কোনো হুমকি সৃষ্টি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুদকের আপিলের শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। দুদকের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 23 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন দুদক। গত 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। এছাড়া সংবিধানের 13 সংশোধনীর রিভিউ শুনানি আগামী 8 মে ধার্য করেছেন আদালত। আর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6531 জনের নিয়োগ বাতিলের বিরুদ্ধে রিভিউ শুনানি হবে সোমবার। দু 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির রায়কে ঘিরে দেশে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটিকে নথিভুক্ত করতে জাতিসংঘকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে জুলাই ও আগস্টের আন্দোলনের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান তিনি। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এসব মন্তব্য করেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে সংঘটিত সব নৃশংসতা নথিভুক্ত করার উপর জোর দেন। আবাসিক প্রতিনিধি লুইস জানান, এক্ষেত্রে জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দিতে এবং বাংলাদেশের জনগণকে এ বিষয়ে সক্ষম করে গড়ে তুলতে সহায়তা করতে প্রস্তুত। 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে 5% কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 20 ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ রোববার জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আদেশ বাস্তবায়নে স্কুল ও কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এই অফিস আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য 5% আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। প্রথম রোজায় জমজমাট ছিল ইফতার বাজার। রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে মানুষ মেতে ওঠেন ইফতার কেনাকাটায়। ছিল উপচে পড়া ভিড়। কাবাব, শরবত, বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিক্রি হয়েছে বেশি। আর স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত, পরিবেশন ও মানুষের সচেতন করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি ছিল চোখে পড়ার মতো। আরও দেখুন জাহিদ আহমেদ বাবুর রিপোর্টে। এটাই হারুন বাবুর্চির বড় বাপের কোলাই খায় ঢোঙ্গায় বলে নিয়ে যায়। রাজধানী চকবাজার শাহী মসজিদের সামনে 100 বছরের পুরাতন এই ইফতার বাজার রোজার প্রথম দিনেই জমজমাট ক্রেতা বিক্রেতার হাক ডাকে। 4 প্রজন্মই বিজনেস করতেছি। গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর, এমন সব মাংসের তৈরির কাবাব, সাথে ছোলা, বাহারি শরবত, পরোটা, আরও কত কি সব মজাদার ইফতার আইটেম। আর এসবের সাথে পরিচিত হতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতা সাধারণ। আমি ধানমন্ডি থেকে আসছি। এটা একটা ঐতিহ্যবাহী ইফতারের বাজার। এখানকার যে একটা আলাদা একটা আবেদন থাকে প্রত্যেক বছর রমজানে। আর আমি মোহাম্মদপুর থেকে আসছি বড় বাপের পোলা নিতে, আর আমি এটা বাসায় নিয়ে যাচ্ছি আব্বু আম্মুর জন্য। দেশের ঐতিহ্যবাহী চকবাজার ইফতার হাট দেখতে ছুটে আসা জনপ্রিয় প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটার বনি আমিনও অভিভূত পুরান ঢাকার ইফতারির সাথে বাঙালির প্রেম দেখে। আমার কাছে মনে হচ্ছে যেন এত মানুষ কিভাবে তারা এখানে এসে শপিং করে। বড় বাপের পোলা খায়, সব বাপের পোলা খায়, কিন্তু জাতির আব্বার পোলারা কিছু খায় না।
ওরা সকলে ভেতরে, ওদের জন্য আমার একটু করুণা। এবার ইফতার তৈরির উপকরণের দাম বাড়ায় বেড়েছে 15 পদ সমন্বয়ে তৈরিকৃত ইফতার। তবুও গাদাগাদি করেই কিনছেন বড় বাপের পোলাই খাই নামের এই ইফতার। জিনিসপত্রের দাম বেশি তো, এই যার কারণে একটু দামটা একটু বেশি। প্রজন্ম পর প্রজন্ম আমরা বড় বাপের পোলা, সুতি কাবাব, টিকিয়া কাবাব এগুলো কিনতে হয়। বিগত বছরের চেয়ে এবছর একটু দাম বেশি। রোজার প্রথম দিনে ইফতার বাজার স্বাস্থ্যসম্মত কিনা সেটির মনিটরিংও ছিল বেশ চোখে পড়ার মতো। আজকে প্রথম রমজান, এ কারণে সবকিছু যদি ভুলে গেছে, এই কারণে আমরা কালকে থেকে সতর্ক। আজকেও সতর্ক দিচ্ছি, কালকে থেকে আর সতর্ক না। ভোক্তাদের নিরাপদ স্বাস্থ্যসম্মত ইফতার পরিবেশন ও মানুষের সচেতন করতে রমজান জুড়ে তাদের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। হ্যান্ড গ্লাভস যারা ব্যবহার করবে না তাদেরকেও পানিশমেন্ট দেওয়া হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রমজান উপলক্ষে ঊর্ধ্বমুখী বেগুন, শসা ও লেবুর দাম। ইফতারের প্রয়োজনীয় এ পণ্যের কোনোটির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। খেজুর, ছোলা ও বিভিন্ন ধরনের ডালের দাম স্বাভাবিক থাকলেও ভোজ্য তেলের সংকট আরও বেড়েছে। এ নিয়ে সরবরাহকারীদের দুষছেন সাধারণ ব্যবসায়ীরা। কারণ অনুসন্ধানে কমিটি করার কথা জানায় ভোক্তা অধিকার। এস এম আরিফের রিপোর্ট। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে লেবুর শরবত যেন অপরিহার্য অংশ। বাজারে তাই চাহিদা বেড়েছে পণ্যটির। এই সুযোগে দামও চড়া। কোনো কোনো লেবুর হালি বিক্রি হচ্ছে 150 টাকায়। 120 টাকা, 150 টাকা হালি চাচ্ছে, যেটা মানে কয়েক গুণ বেশি। ওদের কাছে জিজ্ঞাসা করলে মনে হয় যে এমন পরিস্থিতিতে লেবু ইম্পোর্ট করে নিয়ে আসছে বাইরে থেকে। এত দাম বাড়ার কারণে লেবু তো বাজারে কম আসে, বুঝছেন? কম আসার কারণে, যে কোনো সবজি আপনার কম আসার কারণে দামটা একটু বেশি। আর লেবুর পাশাপাশি বেগুন, শসা, কাঁচামরিচ সহ ইফতারিতে প্রয়োজনীয় বিভিন্ন সবজির দামও বেড়েছে। কালকে ছিল আপনার মনে করেন 80 টাকা কেজি, আজকে সকালে এসে বাজারে বেগুনে নাই গিয়া 110 টাকা দেওয়ার দামে 100 টাকা কিনে আনছি। এই সত্যি কথা, আমি এখন 120 টাকা বেচতেছি। বাইরের দেশে এটা একটা পরিপূর্ণ ইবাদতের মাস। অন্যান্য দেশে দেখা যায় অনেক ডিসকাউন্ট দেয়, কিন্তু বাংলাদেশে কয়েক গুণ দাম বাড়িয়ে এরা একটা বিজনেসের একটা সোর্স করে নেয় এই সময়। এখন তো ভাবছিলাম আমাদের নতুন সরকার আসছে, উপদেষ্টাগণ আমাদের সুলভমূল্য জিনিসপত্র খাওয়াবে, কোনো সুযোগ হচ্ছে না। আমরা এই অভিশাপে বেরোতে পারতেছি না। নিত্যপণ্যের জিনিসের মধ্যে চিনি, ছোলা, পেঁয়াজ, আলু এবং ফলের মধ্যে খেজুরের দাম স্বাভাবিক রয়েছে। তবে ভোজ্য তেলের সংকট কাটেনি, বরং আরও বেড়েছে। সিন্ডিকেট না থাকলে গেল কোথায়? এরকম না যেটা বেনিশ হয়ে গেছে। তেল নাই, তেলটা পাইনি। এক একজনে এক এক অজুহাত দেখাইছে। কেউ বলে গ্যাসের সমস্যা, কেউ বলে কারেন্টের সমস্যা। এইগুলি দেখাইয়া এই পর্যন্ত আনছে। এখন বাজারে তেল নাই কইলেই চলে। রাজধানীর কাউরান বাজারে নিত্যপণ্যের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তেল থাকে ততক্ষণ পর্যন্ত আমরা তেল ডেলিগেট করতেই থাকি। সেটা কথা না, আপনারা যে কম পাচ্ছেন কি কারণ থাকতে পারে আপনার অনুমান? সেটার ব্যাপারে আমাদের ডিলার পয়েন্ট এবং কি কোম্পানিরা ভালো বলতে পারবে। ভোজ্য তেলের সংকটের কারণ অনুসন্ধানে কাজ করার কথা জানান সংস্থাটির মহাপরিচালক। আগামী আপনাকে টাইম দিচ্ছে যে সর্বোচ্চ 15 দিনের মধ্যেই যদি পারি, এবং সর্বোচ্চ মানে 15 থেকে আমি বলবো 22 দিন, 3 সপ্তাহের মধ্যে। তাদের রমজান শেষ, মানে ডিজি মহোদয় একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। চলতি বছর ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে এবছর কারা বা কতজন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তা এখনও জানাননি তিনি। সচিবালয়ের স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। বলেন, কমিটি কিছু নাম সুপারিশ করেছে, চূড়ান্ত অনুমোদনের জন্য তা প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দল ও গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে চলতি বছর 10 জনের কম ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়া হবে। জীবনব্যাপী বাংলাদেশের জন্য যারা অবদান রেখেছেন বা নতুন একটা কিছু তৈরি করেছেন, যেটা ধারাবাহিকতা এখনো চলছে, যে কোনো ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা যেটা এখনো পর্যন্ত মানুষকে, সারা দেশকে প্রভাবিত করে। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা 21 পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরও খুশি হবেন এবং আপনারা মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি।
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকে 2,45 লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় জড়িয়েছেন এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম। রোববার দুদকের প্রধান কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন এসব তথ্য জানিয়েছেন। দুদক মহাপরিচালক বলেন, সাইফুল আলমের বিরুদ্ধে দুদকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত 27 ফেব্রুয়ারি ক্যান্টনমেন্টে তার বাসা থেকে 2,45 লাখ টাকা উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে। এদিকে 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। উৎপাদন শুরুর মাত্র 38 দিনের মাথায় আবারও গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ইউরিয়া উৎপাদন। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শনিবার রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন অন্তত 1150 টন ইউরিয়া উৎপাদনে সক্ষম আশুগঞ্জ সার কারখানা। তবে উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 48 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। গ্যাস সংযোগ পেলেও চাপ কম থাকায় পুরোদমে ইউরিয়া উৎপাদন করা যাচ্ছিল না। এই অবস্থায় শনিবার সন্ধ্যার পর থেকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসে দেশে বৈধ পথে 252 কোটি 80 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 31,094 কোটি টাকা। সেই হিসাবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 9 কোটি ডলার বা 1,110 কোটি টাকা। এর আগে বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারিতে এত পরিমাণ প্রবাসী আয় আসেনি। এছাড়া এবারের ফেব্রুয়ারিতে রেমিটেন্স তার আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় 25% প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছিল 202 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। জানাবো প্রবাসের খবর। মধ্যপ্রাচ্যের অন্যতম বাণিজ্যিক দেশ সংযুক্ত আরব আমিরাতে উত্তরোত্তর বেড়েই চলেছে বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা। প্রায় 15 লাখ প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিদেশিদের কাছেও জনপ্রিয়তা বাড়ছে বাংলাদেশি খাদ্যপণ্যের ফলে বিভিন্ন সুপার শপ ও হাইপার মার্কেটে বাংলাদেশি তৈরি খাদ্যপণ্য মজুদ ও বিক্রির কথা ভাবছে। দুবাই প্রতিনিধি মহিউল করিম আশিকের তথ্যচিত্রে শামস্তাবৃজ উচ্ছ্বাসের রিপোর্ট। বাংলাদেশিদের জন্য বিশ্বের দ্বিতীয় বৃহৎ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে প্রায় 13 থেকে 15 লাখ প্রবাসীর বসবাস। প্রবাসী দেশীয় খাদ্যপণ্যের সন্ধানে বিভিন্ন মার্কেটে ছুটে যান তারা। এই বৃহৎ গোষ্ঠীর কথা মাথায় রেখে বিভিন্ন সুপার শপ ও হাইপার মার্কেটগুলোতে বাংলাদেশি খাদ্যপণ্য মজুত রাখার কথা ভাবছেন কর্মকর্তারা। I know Bangladeshi manufacturers are building a lot of things for the European and American consumer market and their brands, and I think there is also a chance for us to utilize this segment and bring those products into the UAE market. আমরা বাংলাদেশিদেরকে নিয়ে আসছি এখানটাতে যাতে তারা আমাদের বাংলাদেশি কাস্টমারদের সাথে কথা বলতে পারে এবং তাদেরকে আরো কনভিনিয়েন্টলি ফিল করাতে পারে। এছাড়াও প্রবাসীদের মতে বাংলাদেশি পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পারলে তৈরি পোশাকের মতো খাদ্যপণ্য হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম আয়ের উৎস। বাংলাদেশের পণ্যের প্রতি তাদের আলাদা রকম একটা চাহিদার জায়গা রয়েছে, তো সবগুলো প্রেক্ষিতে বিবেচনা করতে গেলে সত্যিকার অর্থে বাংলাদেশের পণ্যের বিশাল বাজার এখানে রয়েছে। অনেক বাংলাদেশি সাপ্লায়াররা নিজেদের ব্র্যান্ড নামটা না দিয়ে যে কোম্পানিকে সাপ্লাই দিচ্ছে তাদের ব্র্যান্ড নেমে ওরা সাপ্লাইটা দেয়, যার ফলে প্রোডাক্টগুলো আপনার সেল হতে সুবিধা হয়। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশি পণ্যের সঠিকভাবে ব্র্যান্ডিং করতে পারলে আন্তর্জাতিক বায়ারদের নজরে আসা সম্ভব। আমরা হয়তো সামনে সিঙ্গেল কান্ট্রি ফেয়ারের ব্যাপার চিন্তা ভাবনা করছি। আমরা ট্রেড সেন্টার একটা ডেভেলপ করা যায় কিনা দুবাইতে, সেটাও আমরা চিন্তা ভাবনা করছি, যাতে এখানকার পটেনশিয়াল বায়াররা আমাদের প্রোডাক্ট ইয়ার দ্য রাউন্ড তারা দেখতে পান এবং বুঝতে পারেন। প্রবাসী দেশীয় পণ্য যেমন প্রবাসীদের আত্মতৃপ্তি দেবে, তেমনি দেশের গণ্ডি পেরিয়ে পরিচিতি বাড়বে বাংলাদেশি পণ্যের। যোগ হবে অর্থনৈতিক সমৃদ্ধি, এমনটাই আশা প্রবাসীদের। শামস্তাবৃজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।